বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। অর্থাৎ এখানে যে প্রশ্নটি রয়েছে, দেখো এই প্রশ্ন থেকে আমাদেরকে নিচে কিন্তু ৪টি অপশন দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই ৪টি অপশন থেকে যেটি সঠিক উত্তর, সেই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে যদি আমরা এখান থেকে প্রথম বা ১ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো শুরুতেই বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, কি বলা হয়েছে? বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কতে বলা হয়েছে ৩ অঙ্ক, খতে বলা হয়েছে ৪ অঙ্ক, গতে বলা হয়েছে ৫ অঙ্ক এবং ঘতে বলা হয়েছে ৬ অঙ্ক। তাহলে এক অযুতের ভিতরে কয়টি অঙ্ক রয়েছে সেটি কিন্তু আমাদের এবার নির্ণয় করতে হবে, তাই না? এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, এটিকে নির্ণয় করার জন্য আমরা শুরুতে কি করব? আমরা কিন্তু এক অযুত যে কোনো জায়গাতে লিখতে পারি। তোমাদের খাতার যে কোনো জায়গাতে তোমরা এক অযুত লিখবে, হ্যাঁ? যেমন দেখো, আমরা যদি এখানে এক অযুত লিখি, আমরা জানি এক অযুত কীভাবে করে লিখতে হয়। আমরা জানি এককের স্থানে একটি শূন্য দিতে হয়, তারপরে দশকের স্থানে একটি শূন্য দিলাম, হ্যাঁ, শতকের স্থানে একটি শূন্য দিলাম, হাজারের স্থানে একটি শূন্য দিলাম। এরপর হচ্ছে কি, অযুতের স্থানে কি দেবো? যেহেতু এক অযুত, তার মানে কিন্তু অযুতের স্থানে আমরা একটি এক দেবো, তাই না? আচ্ছা, তাহলে হয়ে গেল কি এক অযুত। আবার দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের স্থানে কিন্তু আমরা একটি এক দিয়ে এই সংখ্যাটিকে এক অযুত আমরা তৈরি করে ফেললাম, তাই না? এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? দেখো, বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। অর্থাৎ এই যে এক অযুত আমরা লিখেছি, হ্যাঁ, এই এক অযুতের ভিতরে কতটি অঙ্ক রয়েছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এখন এগুলোর ভিতরে অঙ্ক কোনগুলোকে বলে? আমরা জানি এই যে এক আমরা শুরুতে লিখেছি, হ্যাঁ, এই এক কিন্তু একটি অঙ্ক। এই যে শূন্য লিখেছি, শূন্য কিন্তু একটি অঙ্ক। এখানে যদি ২ থাকতো, এটি একটি অঙ্ক, তাই না? আমরা যদি এখানে ৫ লিখি, ৫ একটি অঙ্ক। যদি ৭ লিখি, ৭ কি একটি অঙ্ক। ঠিক আছে? অর্থাৎ এই প্রত্যেকটি হচ্ছে কি এক একটি অঙ্ক। এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা বলো তো দেখি এইখানে মোট কয়টি অঙ্ক রয়েছে, তোমরা কি করবে? তোমরা তো নিশ্চয়ই এখানে গণনা করবে, তাই না, যে কয়টি অঙ্ক রয়েছে। দেখো, যদি আমরা একসঙ্গে গণনা করি, দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, কয়টি অঙ্ক রয়েছে? ৫টি অঙ্ক কিন্তু রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। খুবই সহজ কিন্তু। আচ্ছা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৫ অঙ্ক কোথায় রয়েছে। এই দেখো, গ নাম্বার অপশনে বলা হয়েছে ৫ অঙ্ক। তাহলে আমাদের সঠিক উত্তর কি? গ। ঠিক আছে, গ এর উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ। দেখো, খুবই সহজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। আচ্ছা, নিচে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ৪টি সংখ্যা দেখতে পাচ্ছি। এখন এই সংখ্যাগুলোর ভিতরে কোনটি বৃহত্তম সংখ্যা? বৃহত্তম মানে কি? হ্যাঁ, বৃহৎ মানে কিন্তু আমরা জানি বৃহৎ মানে কিন্তু বড়। ঠিক আছে, তাহলে বৃহত্তম মানেও বড়। আচ্ছা, তাহলে এই ৪টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচাইতে বড়, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই সংখ্যাগুলোর ভিতরে কিভাবে করে বুঝবো যে কোন সংখ্যাটি বড়? এটির জন্য কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি টেকনিক আছে। সেটা কি? দেখো, আমরা আগে দেখব যে এই প্রত্যেকটি সংখ্যার ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে। আমরা কিন্তু এই যে একটু আগে অঙ্ক শিখেছি, তাই না, যে অঙ্ক কাকে বলে। যেমন দেখো, ৭ কিন্তু একটি অঙ্ক, ৮ একটি অঙ্ক, ২ একটি অঙ্ক, ৯ একটি অঙ্ক। এগুলো প্রত্যেকটি কি এক একটি অঙ্ক, তাই না? এই সবগুলো অঙ্ক একসঙ্গে মিলে কিন্তু তৈরি হয়েছে একটি সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪টি অঙ্ক। এখানেও ৪টি, এখানেও ৪টি, এখানেও ৪টি। সব জায়গাতে ৪টি ৪টি করে অঙ্ক রয়েছে। এখন আমরা যদি দেখতাম যে এক জায়গাতে ৫টি অঙ্ক রয়েছে, হ্যাঁ, যদি দেখতাম যে ধরো যে এই ৩ জায়গাতে ৪টি ৪টি অঙ্ক রয়েছে এবং এই জায়গাতে ৫টি অঙ্ক রয়েছে, তাহলে তো আমরা সেটি দেখেই বুঝতে পারতাম যে এই সংখ্যাটি বড়, তাই না? কারণ এখানে একটি অঙ্ক বেশি রয়েছে। কিন্তু এইখানে কিন্তু ৪টি অঙ্কই একই সমান, ৪টি ৪টি করে কিন্তু রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এইবার আমরা কিভাবে করে বুঝবো কোনটি বড়? দেখো, এটি বোঝার যে নিয়ম সেটি হচ্ছে আমরা এই প্রথম যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর প্রথম অঙ্কগুলো লক্ষ্য করব। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রথমে রয়েছে কে? এখানে কিন্তু প্রথমে রয়েছে ৭, তাই না? এখানে প্রথমে রয়েছে কে? এখানেও রয়েছে ৭, এখানেও রয়েছে ৭, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৭। তাহলে
প্রথম যে 4টি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 4 জায়গাতেই কিন্তু 7 7 করে রয়েছে। তাহলে এইবার আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়, তাই না? তো এইবারে আমরা কি করব, এইবার আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ 7-এর পরে 2 নাম্বার যে অঙ্কটা রয়েছে দ্বিতীয়তে, সেগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে রয়েছে কত, 8, এখানে রয়েছে, এখানেও কিন্তু 8 রয়েছে, এখানে রয়েছে 9 এবং এখানেও কিন্তু রয়েছে 9। তাহলে 8 8 9 9, এগুলোর মধ্যে বড় কে? এগুলোর মধ্যে তো নিশ্চয়ই বড় হচ্ছে 9, তাই না? এখানে 2টা রয়েছে 8 আর 2টা রয়েছে 9, তাহলে 9 এবং 8 এই দুটার মধ্যে বড় কিন্তু 9, তাই না? তাহলে এইখানেও 9 এখানেও 9, তার মানে আমরা বুঝতে পারি কি, যে এই সংখ্যাটি সবচাইতে বড় হবে অথবা এই সংখ্যাটি কিন্তু সবচাইতে বড় হবে, এই দুটির যে কোনো একটি হবে, এগুলো কিন্তু আর হবে না। ঠিক আছে? আচ্ছা, এবারে এগুলো থেকে আমরা কিভাবে বের করব কোনটি বড়? আমরা দেখো 9কে যেহেতু দেখা হয়ে গেল, এবার আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করব। এখানে 3 নম্বর অঙ্ক রয়েছে কত, হ্যাঁ 8 রয়েছে, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 8 এবং এইখানে 3 নম্বরে রয়েছে 2, তাই না? তাহলে 2 বড় নাকি 8 বড়? হ্যাঁ, যেহেতু 8 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত, গ। এই অপশন গ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা এই গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্নে আমরা কিন্তু অনেকগুলো দেখো বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? এই যে গোল 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 যে চিত্রগুলো, এগুলোই কি এক একটি বৃত্ত, তাই না? এখন এতগুলো বৃত্তর মধ্যে আমরা শুধুমাত্র একটি বৃত্ত দেখতে পাচ্ছি কি কালো রং করা, তাই না? আর কোনোটির মধ্যে কিন্তু এরকম রং করা নেই। তাহলে এবারে আমাদের কি বলা হয়েছে, চিত্রে বাম দিক থেকে গণনা করলে। আচ্ছা, এখন বলা হয়েছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে, তোমাদের হাতের বাম দিক কোন দিক? হ্যাঁ, আচ্ছা আমরা জানি এই পাশটা হচ্ছে বাম পাশ এবং এই পাশটা হচ্ছে ডান পাশ, তাই না? আচ্ছা, এটি যদি আমাদের ডান দিক হয়, এটি হচ্ছে আমাদের বাম দিক, তাহলে আমাদের বলা হয়েছে কি চিত্রে বাম দিক থেকে গণনা করলে, অর্থাৎ এই দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? আচ্ছা, তাহলে আবারও বোঝার চেষ্টা করো। বলা হয়েছে চিত্রে বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে গণনা করলে, হ্যাঁ কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? অর্থাৎ এই যে কালো রং করা আমরা বৃত্তটি দেখতে পাচ্ছি, এটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? হ্যাঁ, ক্রমবাচক সংখ্যায় কিন্তু আমাদের এবার বের করতে বলা হয়েছে যে এই কালো বৃত্তটি এইখান থেকে গণনা করলে কয় নাম্বারে রয়েছে, ঠিক আছে, ওর অবস্থান কততম সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি 1 2 3 4 এইভাবে করে গুনবো? না, আমরা কিন্তু এইভাবে করে গণনা করব না। আমরা কি করব? আমরা কিন্তু এই যে ক্রমবাচক সংখ্যা বলা হয়েছে, আমরা কিন্তু ক্রমবাচক সংখ্যা এর আগে শিখেছি। তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, তাই না? ক্রমবাচক সংখ্যা কোনগুলো? হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই যে সংখ্যাগুলো, এগুলোই তো ক্রমবাচক সংখ্যা, তাই না? এখন সেই সংখ্যা অনুযায়ী যদি আমরা এটিকে একটু গণনা করি, দেখো এখান থেকে যে এই কালো বৃত্তটা কয় নাম্বারে রয়েছে, দেখো যদি একটু গণনা করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, কত নম্বরে রয়েছে? চতুর্দশ অপশনে কিন্তু, বা চতুর্দশ অবস্থানে কিন্তু সে রয়েছে, তাই না? তাহলে আমরা দেখো তো চতুর্দশ অপশনে এখানে রয়েছে কিনা। কত দেখতে পাচ্ছি? চতুর্থ, খতে রয়েছে পঞ্চম, গতে রয়েছে, এই যে গতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্দশ। তার মানে আর কিন্তু আমাদের কিছুই দেখার দরকার নেই, যেহেতু চতুর্দশ অবস্থানে এটি রয়েছে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের গ হচ্ছে সঠিক উত্তর। আমরা এই গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 4 নম্বর প্রশ্নে আমরা কিন্তু দেখো কয়েকটি সংখ্যা দেখতে পাচ্ছি, 2597, 2579, 2557, 757, 2775 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে, হ্যাঁ নিচের কোন ক্রমটি সঠিক? তাহলে আমাদের কি বলা হয়েছে, আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে আমরা কিন্তু 4টি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, আমাদের বলা হয়েছে এই সংখ্যাগুলোকে যদি আমরা বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজাই, মানে সবচাইতে বড়টাকে শুরুতে লিখবো, তারপরে একটু যে ছোট সেটিকে তারপরে লিখবো, এর চাইতে একটু ছোট যে তাকে এরপরে লিখবো, এইভাবে করে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, হ্যাঁ তাহলে নিচে যে ক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলোর কোনটি সঠিক সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমেই লক্ষ্য করি, দেখো কতে যদি লক্ষ্য করি,
এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে বলা হয়েছে 2775। আচ্ছা, তাহলে এটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা 2775, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি কি এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আমরা এর আগে একটি মুখের সঙ্গে তুলনা করেছিলাম, তাই না? আমরা কি জানি? আমরা জানি এই মুখটি যেদিকে হা করা থাকে, যেমন এই মুখটি কিন্তু এই যে এইদিকে হা করা আছে, তাই না? তার মানে যেদিকে হা করা থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। আমরা কিন্তু এটি শিখেছি এর আগে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দিকে যেহেতু এই মুখটি হাঁ করে আছে, তার মানে এই সংখ্যাটি বড় হবে। তার মানে আমরা যত ডান পাশে যাব ততই কিন্তু ছোট ছোট সংখ্যা আমাদের পেতে হবে যদি আমরা সঠিক উত্তর চাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2775, এটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো এই পাশে এসে কত পাচ্ছি? 2757। হ্যাঁ, এর চাইতে কিন্তু এটি কিন্তু একটু ছোট, কারণ এটি হচ্ছে 2775 আর এটি হচ্ছে 57, তাই না? 2757, তার মানে এটি কিন্তু একটু ছোট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এসে হয়ে গেল কত? 2597। আচ্ছা, তার মানে ওর চাইতেও কিন্তু এটি একটু ছোট, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2597। তারপরে আমরা যদি একদম শেষে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2579। আচ্ছা, তাহলে এটি কিন্তু আরও ছোট, ওর চাইতে এই 2597 চাইতেও কিন্তু 2579 এটি কিন্তু আরও ছোট, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতেই পারি যে এখানে ছোট বড় থেকে ছোট অনুযায়ী কিন্তু এই জায়গাতেই সাজানো রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে এই বড় থেকে ছোট অনুযায়ী সাজানো রয়েছে, তার মানে কিন্তু আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমাদের না দেখলেও কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে এটি আমাদের সঠিক উত্তর। এই কয়ের উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 5, 10, 15, 20, 25, 30। এটি কি? এটি কিন্তু একটি প্যাটার্ন, তাই না? আচ্ছা, বলা হয়েছে প্যাটার্নটির নিয়ম হলো, এই যে প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই প্যাটার্নটি কোন নিয়মে করা হয়েছে? এখানে কিন্তু আমাদের 4টি নিয়মের কথা উল্লেখ করা রয়েছে। এর ভিতরে কোনটি সঠিক? কতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে, খতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, গতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 5 কম, হ্যাঁ, এবং ঘতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 10 কম। আচ্ছা, আমরা এখন এটিকে বোঝার জন্য কি করতে পারি? আমরা পাশাপাশি দুটি সংখ্যাকে লক্ষ্য করব, যে কোনো দুটি, তোমরা যে কোনো দুটি সংখ্যাকে লক্ষ্য করলেই হবে। আমরা প্রথম দুটিকেই দেখো লক্ষ্য যদি করি, এখানে দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে 5, কিন্তু এই পরের সংখ্যাতে এসে হয়ে গেল 10। যখন 10 হয়ে গেল তখন কি বাড়লো না কমলো? 5-এর থেকে যখন 10 হয়ে গেল তখন কিন্তু বড় হয়ে গেল, তার মানে বাড়লো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মানে কি? বাড়া মানেই তো বৃদ্ধি পাওয়া। এখন বৃদ্ধি পেয়েছে এতটুকু আমরা পেলাম, কিন্তু কত করে বৃদ্ধি পেয়েছে এবার সেটিও তো আমাদের বের করতে হবে, তাই না? যে কয় সংখ্যা করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করব? এই 5-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব। দেখো 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10 পর্যন্ত গণনা করলে আমরা যদি একটু লক্ষ্য করি যে কয় সংখ্যা এর ভিতরে রয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5 সংখ্যা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আবার তোমরা যদি এই 10-এর পর থেকে লক্ষ্য করো, 10-এর পর থেকে যদি 15 পর্যন্ত গণনা করো, তাহলেও দেখবে যে এখানে 5 পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখো 10-এর পর থেকে যদি আমরা আরও 5 পর্যন্ত গণনা করি, 10, 11, 12, 13, 14, 15, দেখো এই যে কিন্তু সেই 15 রয়েছে। আবার 15-এর পর থেকে দেখো 16, 17, 18, 19, 20, এই যে কিন্তু সেই 20 রয়েছে। তার মানে কিন্তু 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কতে আমাদের কি বলা হয়েছিল? প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। তার মানে প্রতি ক্ষেত্রে কিন্তু 5 করে বৃদ্ধি হয়েছে। তার মানে ক হচ্ছে কি আমাদের সঠিক উত্তর, তাই না? আমরা কয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, এখানে কিন্তু আরও একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি 7, 11, তারপরে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তারপরে রয়েছে 19, এরপরে আরও একটি খালি ঘর, তারপরে রয়েছে 27। এবারে বলা হয়েছে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? আচ্ছা, বলা হয়েছে এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের এই খালি ঘরের সংখ্যাগুলো কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু একদমই সহজ। সেই আগের নিয়মে আমরা কিভাবে করে বের করব? আমরা যে কাজটি করব, আমরা দেখব হচ্ছে পাশাপাশি যে দুটি সংখ্যা কোথায় রয়েছে? এই দুটি কিন্তু পাশাপাশি রয়েছে, এইগুলো কিন্তু পাশাপাশি নেই। কেন? কারণ এই সংখ্যার আগে কিন্তু একটি শূন্য খালি ঘর রয়েছে, এই সংখ্যার আগে একটি খালি ঘর রয়েছে, তাহলে এগুলো কিন্তু পাশাপাশি নেই, শুধু এই দুটি সংখ্যা পাশাপাশি রয়েছে, তাই না? এই জন্য আমরা এই দুটি সংখ্যাকে লক্ষ্য করব। দেখো আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু রয়েছে 7, তাই না? 7 থেকে যখন পরবর্তী সংখ্যার কাছে চলে গেলাম, দেখলাম 7 থেকে হয়ে গেল 11। তাহলে 7 যখন 11 হয়ে গেল তখন কি বাড়লো না কমলো?
অবশ্যই কিন্তু বাড়লো, তাই না? 11 যেহেতু হয়েছে, এখন কত করে বাড়লো? হ্যাঁ, আমরা এবারে দেখবো যে 7-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করলে আমরা পেয়ে যাবো যে কয় সংখ্যা করে বেড়েছে। দেখো 7, 8, 9, 10, 11। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করে কয় সংখ্যা বেড়েছে, 1, 2, 3, 4 সংখ্যা করে কিন্তু বেড়েছে। ঠিক আছে, তার মানে কিন্তু যত আমরা ডানে যাব ততই কিন্তু 4 সংখ্যা করে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, যেমন দেখো 7-এর পর থেকে 4 সংখ্যা বাড়লে হয়ে যায় 8, 9, 10, 11। এই যে কিন্তু সেই 11 দেখতে পাচ্ছি। তাহলে 11-এর পরে আবারও 4 সংখ্যা পর্যন্ত গণনা করো, তাহলে আমরা এই খালি ঘরের সংখ্যাটিকে পেয়ে যাব, তাই না? খুবই সহজ কিন্তু। দেখো 11, 12, 13, 14, 15। তাহলে এখানে কত হবে? হ্যাঁ, এখানে হবে 15। কত হবে? 15। আমরা এখানে ধরো একটু লিখে দিই। হ্যাঁ, 15 হবে। এবারে 15-এর পরে আবারও 4 পর্যন্ত গণনা করো। 15, 16, 17, 18, 19। এই দেখো এখানে কিন্তু সেই 19 আমরা দেখতে পাচ্ছি। এবার 19-এর পরে আবারও 4 গণনা করো। 19, 20, 21, 22, 23। তাহলে এই যে খালি ঘর, এখানে কত হবে? 23 হবে, তাই না? আমরা এখানে লিখে দেবো 23। আবার এটি আমাদের সঠিক হলো কিনা যদি আমরা একটু যাচাই করি। দেখো এই 23-এর পরে আবারও যদি 4 গণনা করি, দেখো এখানে তো রয়েছে 27। দেখি 27 হয় কিনা। 23, 24, 25, 26, 27। দেখো এই 27 কি হলো? হ্যাঁ, 27 কিন্তু হয়ে গেল। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি, এই খালি ঘরে বসবে 15 এবং এই খালি ঘরে বসবে 23। তাহলে দেখো তো নিচে কোথায় 15 এবং 23 দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কতে কিন্তু 12 এবং 20 দেওয়া রয়েছে, এটি সঠিক নয়। খতে রয়েছে 18 এবং 26, এটিও সঠিক নয়। গতে রয়েছে 15 এবং 23। এই দেখো এই যে 15 এবং 23, তার মানে গ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এইখানে আমরা যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। দেখো 1 নম্বরে বলা হয়েছে খালি ঘর সংখ্যাটি 3500.0.5 একক। অর্থাৎ এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসবে যে সংখ্যাটি হচ্ছে কি 3000, হ্যাঁ, 500.0.5 একক। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একদম পানির মতো সহজ। কিভাবে আমরা এগুলোকে করব? দেখো আমাদের কিন্তু এককে কত বসবে, দশকে কত বসবে, শতকে কত বসবে, হাজারে কত বসবে, সবই তো দেওয়া রয়েছে। আমরা শুধু এই সংখ্যাগুলোকে কি করব, এই জায়গাতে শুধু সিরিয়াল অনুযায়ী বসিয়ে দেবো, আর কোনো কাজ আমাদের নেই। ঠিক আছে, তবে এইটি পূরণ করার ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো, হ্যাঁ, আমরা কিন্তু এই খালি ঘরটি যখন পূরণ করব তখন আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে, হ্যাঁ, আমরা কিন্তু বাঁ দিকে যাব। অর্থাৎ এই দিক থেকে লিখতে লিখতে আমরা বাঁ দিকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই ভুলটা কখনোই, এই অঙ্কগুলোকে আমরা করতে গেলে ভুল হবে না। দেখো কিভাবে আমরা দেখতে পাচ্ছি একক রয়েছে, এককের জায়গায় এককের ঘরে রয়েছে 5, তাই না? বলা হয়েছে 5 একক। তাহলে আমরা জানি একক থাকে কোথায়? একদম শেষে, মানে একদম ডান পাশে থাকে হচ্ছে একক। তাহলে এই একককে অর্থাৎ 5কে কিন্তু আমরা একদম শেষে লিখবো, এককের জায়গাতে লিখবো 5। যেহেতু 5 একক, যার কারণে এককের ঘরে কিন্তু আমরা লিখে দিলাম 5। এবার দশকের ঘরে বলা হয়েছে কত? 0। আমরা জানি প্রথম হচ্ছে একক, তার আগে হচ্ছে দশক, তার আগে শতক, তার আগে হাজার, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এককে পাচ্ছি আমরা 5। এবার দশকে বলা হয়েছে কত? 0। তাহলে দশকের ঘরে গিয়ে আমরা কিন্তু 0 লিখে দেবো। দেখো একক, দশক, এই যে হচ্ছে দশকের ঘর, দশকের ঘরে কত লিখবো? 0 লিখে দিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে বলা হয়েছে কি 5 শতক, তাই না? তার মানে শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখবো 5। ঠিক আছে, দেখো একক, দশক, শতক, এটি হচ্ছে শতকের ঘরে, এই শতকের ঘরে লিখবো 5, যেহেতু 5 শতক আমরা লিখে দিলাম 5। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এর আগে বলা হয়েছে 3000, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 3, যেহেতু 3000। দেখো একক, দশক, শতক, হাজার, এটি হচ্ছে হাজারের ঘর, এই ঘরে কত লিখবো? 3 লিখবো। ঠিক আছে, আমরা লিখে দিলাম 3, তাহলে হয়ে গেল 3000। ঠিক আছে, তাহলে মোট সংখ্যাটি হয়ে গেল 3505। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এরপর যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে একই রকমভাবে এটিও সমাধান করতে হবে। খালি ঘর সংখ্যাটি 7100.4 দশক ও 5 একক। তাহলে দেখো এটিকেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবেই সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি একদম শেষে এককে বলা হয়েছে কত? 5 একক। তাহলে 5কে লিখবো সবার শেষে, আমরা এখানে লিখলাম 5। এবারে এই দশককে লিখবো, দশকের ঘরে লিখবো হচ্ছে আমরা 4, যেহেতু বলা হয়েছে কি 4 দশক, তার মানে দশকের ঘরে লিখবো 4। দেখো একক, দশক, এটি হচ্ছে দশকের ঘর, এখানে আমরা লিখে দেবো 4। আচ্ছা, এবারে শতকের ঘরে বলা হয়েছে 1 শতক বলা হয়েছে, তার মানে আমরা শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো হচ্ছে 1।
ঠিক আছে, দেখো একক, দশক, শতক, এটি হচ্ছে শতকের ঘর। এই ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 1, যেহেতু 1 শতক বলা হয়েছে তাহলে আমরা লিখে দিলাম 1। এবার তার আগে বলা হয়েছে 7,000, অর্থাৎ এবারে কিন্তু আমরা হাজারের ঘরে গিয়ে লিখবো হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা দেখো একক, দশক, শতক, হাজার, এটি হাজারের ঘর, তাহলে হাজারের ঘরে কত লিখবো, কি বলা হয়েছে 7,000, তার মানে হাজারের ঘরে লিখবো 7, এই হাজারের ঘরে লিখে দেবো 7, তাহলে হয়ে গেল 7,145। ঠিক আছে, আমাদের উত্তর বের করা হয়ে গেল। আচ্ছা এবার যদি 3 নম্বর লক্ষ্য করি একই রকমভাবে দেখো, খালি ঘর সংখ্যাটি 2002 দশক ও 7 একক। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে এককে বলা হয়েছে 7, আমরা এই 7কে লিখলাম হচ্ছে এই জায়গাতে শেষে। এবারে দশকের ঘরে বলা হয়েছে কি 2 দশক বলা হয়েছে, তাহলে দশকের ঘরে আমরা লিখবো 2। দেখো একক, দশক, আচ্ছা এটি যেহেতু দশকের ঘর, দশকের ঘরে কত লিখবো 2 দশক, তার মানে 2 লিখবো, তাই না, আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা এবার এই যে বলা হয়েছে কি 2 দশকের আগে বলা হয়েছে 2000, তাই না, তার মানে হাজারের ঘরে গিয়েই কিন্তু আমরা 2 লিখবো। আমরা কিন্তু অন্য ঘরে গিয়ে 2 লিখলে আমাদের হবে না, আমাদের হাজারের ঘরে গিয়ে কিন্তু হাজারের ঘরে গিয়ে কিন্তু 2 লিখতে হবে। ঠিক আছে, দেখো একক, দশক, এরপরে কিন্তু শতক। তবে দেখো এইখানে কিন্তু শতকের ঘরে কোন সংখ্যাটি বসবে সেটি কিন্তু আমাদের দেওয়া নেই। দেওয়া আছে, দেওয়া কিন্তু নেই। তাহলে আমরা এবারে কি করব, এইবারে আমরা যে কাজটি করব, যে ঘরের কথা আমাদের উল্লেখ করা না থাকবে, যে ঘরের সংখ্যা এখানে দেওয়া না থাকবে, হ্যাঁ আমরা কি করব, সেই ঘরে একটি করে শূন্য দিয়ে দিব। যেমন এখানে শতকের ঘরে কিছু নেই, তার মানে শতকের ঘরে আমরা একটু শূন্য দিব। দেখো একক, দশক, শতক, এই শতকের ঘরে কিন্তু আমরা একটু শূন্য দিব। যখন শতকের ঘরে শূন্য দিলাম তখন কিন্তু আমরা হাজারের ঘরে চলে আসলাম, তাই না, একক, দশক, শতক, হাজার, এটি হচ্ছে হাজারের ঘর। এবার হাজারের ঘরে বলা হয়েছে কি 2000, তাহলে এইবারে কিন্তু হাজারের ঘরে আমরা 2 লিখবো, এই হাজারের ঘরে আমরা লিখে দেবো 2, যেহেতু 2000। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2027। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ আচ্ছা, খুব সহজ কিন্তু, তাই না। আচ্ছা এবার যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, দেখো খালি ঘর সংখ্যাটি 5006 একক। আচ্ছা তাহলে এককের ঘরে বলা হয়েছে 6, তার মানে এককের ঘরে আমরা 6 লিখবো, আমরা এখানে লিখে দিলাম 6। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 এককের আগে বলা হয়েছে 5000, তার মানে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 5। অন্য কোনো ঘরে কিন্তু এই 5কে লিখলে হবে না, আমাদের হাজারের ঘরে গিয়ে কিন্তু 5 লিখতে হবে, কারণ 5000 বলা হয়েছে। তাহলে দেখো একক, আমরা জানি এককের আগে হচ্ছে দশক, দশকের ঘরে এখানে কিছু দেওয়া নেই, শতকের ঘরেও কিছু দেওয়া নেই, তাহলে আমরা কি করব, এই দশকের ঘরে একটি শূন্য দেবো, তাই না, আমরা একটি শূন্য দেবো, শতকের ঘরেও একটি শূন্য দিব। আচ্ছা তাহলে একক, দশক, শতক, এইবারে কিন্তু হাজারের ঘরে আসলাম, হাজারের ঘরে কত লিখবো, এখন কিন্তু আমরা 5 লিখে দেবো, তাই না, যেহেতু বলা হয়েছে 5000, তাহলে 5কে লিখে দিলাম আমরা এই জায়গাতে 5000, তাহলে হয়ে গেল 5006। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা একদম শেষে বা একদম নিচে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4375, সংখ্যাটি হচ্ছে ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক, ড্যাশ একক। আচ্ছা এটি কিন্তু আরও সহজ একটি অঙ্ক। আচ্ছা এই যে 4375, এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে এই সংখ্যার ভিতরে হাজারের ঘরে কত রয়েছে, শতকের ঘরে কত রয়েছে, দশকের ঘরে কত রয়েছে এবং এককের ঘরে কত রয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে করে সমাধান করতে পারি, দেখো আমরা দেখতেই পাচ্ছি এককের ঘরে অর্থাৎ সবার শেষে কিন্তু রয়েছে 5, তাহলে এই উল্টো দিক থেকে, হ্যাঁ যে সংখ্যাগুলো রয়েছে উল্টো দিক থেকে কিন্তু আমরা লিখতে লিখতে বাঁ দিকে চলে আসলেই হয়ে যাবে, মানে উল্টো সবার শেষে রয়েছে 5, তাহলে এই এককের ঘরে সবার শেষে লিখে দেবো আমরা 5। হ্যাঁ তারপরে 5-এর আগে রয়েছে 7, আমরা এই দশকের ঘরে লিখে দেবো হচ্ছে 7। তারপরে তার আগে রয়েছে 3, আমরা এই শতকের ঘরে লিখে দেবো হচ্ছে 3, তার আগে রয়েছে 4, আমরা এই হাজারের ঘরে লিখে দেবো 4, তাহলে হয়ে গেল 4375 একক। ঠিক আছে, এইটি কিন্তু আরও সহজ, তাই না। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।